আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি টেন্স সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। টেন্সের বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি একটু দীর্ঘ হবে, সকলেই ধৈর্য ধরে দেখলে উপকৃত হবে আশা করি। শুরু করছি। টেন্স টেন্স আজকে লিখে লিখে পড়াবো, তাই একটু সময় লাগবে বেশি। টেন্স শব্দের অর্থ কি? কাল। কাল বলতে বোঝাচ্ছে যে বর্তমান কাল, ভবিষ্যৎকাল এবং অতীতকাল, এটাকেই বোঝানো হচ্ছে। টেন্স কয় প্রকার? আমরা জানি টেন্স 3 প্রকার। টেন্স টেন্স 3 প্রকার। কি কি যদি আমরা লিখি, 1 নম্বর হলো প্রেজেন্ট টেন্স, 2 নম্বর পাস্ট টেন্স, 3 নম্বর ফিউচার, ফিউচার টেন্স। আমরা এতটুকু বুঝলাম। টেন্স শব্দের অর্থ কাল। টেন্স মানে হলো কাল, বর্তমান কাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। টেন্স 3 প্রকার। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আচ্ছা, এখন এই প্রত্যেকটা টেন্স আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্সের 4টা। কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এইভাবে আবার সবগুলাই শিখব। প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স আবার 4টা। 1 প্রেজেন্ট ইনডিফিনিট, টেন্স। এখন আমরা এটার একসাথে সংজ্ঞা সহ সবগুলাই শিখে যাব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সংজ্ঞা: সবচেয়ে ভালো হয় আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স 4টা ওইটা আগে একটু লিখে নেই। প্রেজেন্ট সেইভাবে লিখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সংজ্ঞা: কোনো কাজ বর্তমানে, বিদ্যুৎ চলে গেছে, আচ্ছা হয়তো বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আলোটা একটু কম হচ্ছে। টেন্সের সংজ্ঞা কি? সংজ্ঞার মধ্যে আছে কি? কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে, এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমি আবার পড়ছি সংজ্ঞা: কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে, এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এটা আমরা সংজ্ঞা শিখলাম। এখন সংজ্ঞা শিখলে হবে না, আমার বাংলাতে চিনবার উপায় শিখতে হবে। কীভাবে আমরা বাংলা একটা কথা দেখলে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন বাংলা চিনিবার উপায়, বাংলা বাক্য আমরা দেখলে কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে রস্যি ই, এ, অন্তস্থ অ, উ ইত্যাদি থাকে বা এদের উচ্চারণ থাকে। আমি আবার বলছি, বাংলা চিনিবার উপায়টা কী হবে? বাংলা ক্রিয়াপদের শেষে রস্যি ই, এ, অন্তস্থ অ, উ
এই 4টা অক্ষর থাকবে ইত্যাদি থাকে, বা এদের উচ্চারণ থাকে, এগুলো না থাকলে এদের উচ্চারণ থাকে। সেটা কিভাবে থাকে আমি এটা দেখাচ্ছি। এখন উদাহরণ যদি দেখাই আমি, যেমন যেমন করি, খাই, যাই। এখানে 3টা শব্দ লিখলাম। আরেকটা লিখি, খেলে। এখানে করি বলতে কি বোঝায়? করি হলো কর যোগ রশ্মি। তাহলে আমরা কি পেতেছি? এই যে রশ্মি, এই রশ্মিতে আসলে এই রশ্মিকারটা। খাই, এখানে সরাসরি আমরা রশ্মি পাচ্ছি। তারপরে অন্তস্থ সরাসরি আছে খেলে, এখানেও আছে খেলা। খেলো যোগ এ, খেলে, খেল যোগ এ, খেলে। তাহলে এই যে এই এতে কি একার, আমরা বললাম যে সরাসরি আমরা এই রশ্মি এ অন্তস্থ উ এগুলা পাই অথবা উচ্চারণ পাই। যেমন ধরি, ধরি থাকলে কি রশ্মিকার পাচ্ছি, ধরে, খেলে, এই সমস্ত এগুলোর ক্ষেত্রে আমরা সরাসরি শব্দটা না পেয়ে উচ্চারণ পাচ্ছি, রশ্মিতে রশ্মিকার, এতে একার। আর আমরা বলছিলাম কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে। এখন আমরা যদি বলি আমি ভাত খাই, তো এই বাংলা বাক্যের শেষে আমরা দেব কি আছে দেখাচ্ছি। আমি ভাত খাই, আমি ভাত খাই। এখানে এই যে বাংলা আমরা বলছিলাম যে আমরা লিখলাম এই যে বাংলা ক্রিয়াপদের শেষে। আর ক্রিয়াটা কোথায় থাকবে? ক্রিয়াটা সাধারণত থাকে বাংলা বাক্যের শেষে। এই বাক্যের সবার শেষে যেই শব্দটা, এটা হলো ক্রিয়া। এই ক্রিয়ার শেষে আছে রশ্মি। বলছিলাম যে বাংলা ক্রিয়াপদের শেষে, এটা হলো ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের শেষে আছে রশ্মি, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা যদি এতটুকু বুঝে থাকি, তারপর আমাদের শিখতে হবে গঠন। আমরা গঠনটা এখন শিখছি। গঠনটা হবে সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট প্লাস ভার্ব, VERB, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ডট ডট ডট, মানে বাকি অংশ। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাকি অংশ। এখানে আর অনেক কিছু থাকবে। তারপরে নাবোধক গঠন, আমরা এটা তো হাবোধক গঠনগুলো। নাবোধক গঠনটা হবে নাবোধক গঠন। নাবোধক গঠন হবে সাবজেক্ট, আমরা সংক্ষেপে লিখি সাবজেক্ট প্লাস ডু নট অবলিক ডাজ নট প্লাস ভার্ব, ভার্ব বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস অবজেক্ট প্লাস ডট ডট ডট, আর অনেক বাকি অংশ। এখন আমরা এখানে লিখছি ডো নট, ডাজ নট। তাহলে দুইটা জিনিস যেহেতু দুইটা একসাথে হবে না, একটা হবে একটা হবে না, তো কখন কোনটা হবে? এখন আমরা একটা নোট লিখে এটা বুঝাই দিই কখন কোনটা হবে। নোট, কখন কোনটা হবে এটা বোঝার জন্য আমরা এখন লিখব এই টেন্সের, অর্থাৎ এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। আমরা সংক্ষেপে লিখলাম এই টেন্সের, এই টেন্স এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, NUMBR নাম্বার হয়, তাহলে ভার্ব এর সাথে এস বা এস অথবা ইএস বসে বা যোগ করতে হয়। এই টেন্সের, কোন টেন্সের? এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্ট যদি, সাবজেক্টটা কোনটা? এই যে সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, থার্ড পারসন, শুধু থার্ড পারসন হলে হবে না, থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে। সিঙ্গুলার নাম্বার মানে একবচন, তাহলে ভার্বের সাথে এস বা ইএস হয়, না হলে হবে না। আর যখন ভার্বের সাথে এস বা ইএস হয় এবং নাবোধক করার সময় আর
বা এবং না বোধক করার সময় ডাজ নট বসে ও ভার্ব এর সাথে এস অথবা ইএস উঠে যায়। আমরা যখন নাবোধক করব তখন ডাজ নট ব্যবহার করব, এবং হাবোধকটার মধ্যে যখন এস বাই এস থাকবে তখন এটাকে নাবোধক করলে ডাজ নট বসাতে হবে, আর বাষ্পের সাথে যে এস বাই এসটা থাকে ওটা উঠিয়ে দিতে হবে। আমরা কি বুঝতে পারছি যে থার্ড পারসন কি? এইটুক না বুঝলে, যদি থার্ড পারসন না বোঝা যায় তাহলে কিন্তু এস বাই এস নিয়ে একটু সমস্যা হবে। তাই আমরা পারসনটা একটু আলোচনা করি। পারসন কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট পারসন, এখানে লিখি ফার্স্ট পারসন। ওয়ান হচ্ছে ফার্স্ট পারসন কি কি? ফার্স্ট পারসন হলো আই আর হলো ওই, মানে আমি, আমরা। আই হলো ফার্স্ট পারসন, মানে আমি, প্রথম ব্যক্তি। আর ওই হলো ফার্স্ট পারসন, কারণ ওই মানে আমরার ভিতরে নিশ্চয়ই আমি আছি, তাই ওইও ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন আমি বানানো বলতেছি তাই লেখা সুন্দর করছি না। PERSON, পারসন। সেকেন্ড পারসন কি? ইউ, তুমি, তোমরা যাই বলো, ইউ। থার্ড পারসন কি? থার্ড পারসন হলো তৃতীয় ব্যক্তি। ফার্স্ট পারসন প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, অর্থাৎ দুইজন ব্যক্তি যখন কথা বলে, একজন ফার্স্ট পারসন, একজন থার্ড পারসন। আর অন্য কোনো ব্যক্তি নিয়ে কথা বললে সে হলো সেকেন্ড পারসন, অনুপস্থিত যে ব্যক্তিগুলো। আচ্ছা, থার্ড পারসন কোনগুলো? আমি, তুমি, আমরা। এই যে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন ছাড়া বাকি যা আছে সব থার্ড পারসন। তাহলে কি? আই, ওই এবং ইউ ছাড়া বাকি সব থার্ড পারসন। আমি, তুমি, আমরা ছাড়া এই পৃথিবীতে আছে যত কিছু, সব কিছুই থার্ড পারসন। এখন সিঙ্গুলার হতে হবে। থার্ড পারসনটাকে বলছিলাম যে সিঙ্গুলার। আমরা এখন নাম্বারটা একটু দেখি, সংক্ষেপে একটু নাম্বারটা আলোচনা করি। নাম্বার 2 প্রকার। সিঙ্গুলার নাম্বার এক বচন, প্লুরাল, PLURAL, প্লুরাল নাম্বার বহু বচন। সিঙ্গুলার নাম্বার এক বচন, প্লুরাল নাম্বার বহু বচন। এই যে আমরা বলছিলাম থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার, তাহলে আমি, তুমি, আমরা ছাড়া কোনো কিছু একটা হতে হবে, তাহলে এটা হবে সিঙ্গুলার। আর যদি একের বেশি হয় তাহলে হবে প্লুরাল। এখন আমরা টেন্সের মোটামুটি বোঝা শেষ। এখন আমরা উদাহরণ করলে কিছুটা সম্পূর্ণটাই বোঝা আসবে। এখন আমরা উদাহরণের দিকে আসছি। উদাহরণ শুরু উদাহরণটা দেখি। সবাই যেটা দেয়, আমি ভাত খাই, একবারে সহজ জিনিস। আমি ভাত খাই, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কীভাবে বুঝলাম? সংজ্ঞার মধ্যে আমরা শিখছি কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এর উপজেলা এর কালকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তাহলে আমি ভাত খাই, কখন খাই? আমি ভাত খাই, এটা বর্তমানকালে খাই। বর্তমানকালের যে কোনো একটা সময় খাই, হয় সকালে, দুপুরে, বিকেলে, যখনই আমার ক্ষুধা পায় তখনই আমরা খাই। তো বর্তমানকালের যেই কাজটা যে কোনো টাইমে হয় সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরও উদাহরণ বলি, আমি স্কুলে যাই, কখন যাই? শুধু সকালবেলায় স্কুলে যাই না, স্কুলের টাইম যায় না, যে কোনো টাইমে আমরা স্কুলে যাই, সেটা বলা যায় স্কুলে যায়। বাজারে যাই, কখন যাই? আমার যখন দরকার তখনই বাজারে যায়। সে চাকরি করে, বর্তমানকালে চাকরি করে। তারা খেলাধুলা করে, কখন করে? যখন দরকার তখনই করে। এই রকম
বাক্যগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি ভাত খাই, এটা বোঝাইলাম। এখন এটার আমরা শেষের দিকে আমি ভাত খাই, এই বাক্যের এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট আছে সংজ্ঞা দিয়ে আমরা বুঝছি। আরেকটা বুঝছি বাংলা ক্রিয়াপদের শেষে রস্যি ই এ অন্তস্থ উ, এই 4টা অক্ষর বলছিলাম। তো এখন আমরা দেখি বাংলা ক্রিয়াপদের শেষে ক্রিয়া কোনটা। ক্রিয়া থাকবে বাংলা বাক্যের শেষেরটা হলো ক্রিয়া, এই ক্রিয়ার শেষের অক্ষরটা রস্যি ই, তাই আমরা বুঝতে পারলাম যে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা এতটুকু বুঝতে পারলে আমরা এখন উদাহরণ করব। এটাকে আমরা এখন ইংরেজিতে এটাকে ট্রান্সলেশন করব। যে কী হয়, আমি ভাত খাই, আমি কি, আমার এখান থেকে সাবজেক্ট বার করতে হবে। সাবজেক্টটা কোনটা, সাবজেক্টটা হলো আমি। তাহলে এই যে লিখলাম আই, তারপরে আমি মনে আছে কি গঠন বলছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব। তো সাবজেক্ট সাবজেক্টটা বসাইলাম, এখন লিখবো ভার্ব। ভার্ব কোনটা, এই যে ক্রিয়া মানে ভার্ব। তো ভার্ব এখানে কি ইট, ই এ টি, ইট, আই ইট, আমি খাই। এখন ভাত থাকলে ভাত, আম থাকলে আম, খিচুড়ি থাকলে খিচুড়ি, যে কোনো জিনিস, আই ইট রাইস, রাইস ই রাইস, আমি ভাত খাই। এখানে আমি ভাত, এখন যে কোনো জিনিস খাওয়া বোঝালে এই ভাতের জায়গার মধ্যে যেটাই বসাবো সেটাই খাওয়া বোঝাবে। এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছি। এখন আমরা এটাকে নাবোধক করি। নাবোধকটা কি হবে, আমি ভাত খাই না, আমি ভাত খাই না, এটা কি হবে, আমি ভাত খাই না হবে আই। তারপরে আমি বলছিলাম গঠনটা সাবজেক্ট, সাবজেক্টটা হলো আই, তারপরে ডু নট অথবা ডাজ নট। তাহলে এখানে কি হবে, ডু নট। কেন, কারণ আই হলো ফার্স্ট পারসন। তো ডাজ নট কেন হয় নাই, ডাজ নট হয় না কারণ ডাজ নটটা তখনই হবে যখন এই সাবজেক্টটা হবে থার্ড পারসন। সাবজেক্টটা এখানে ফার্স্ট পারসন, তাই এখানে ডু নট, আই ডু নট। তারপরে ভার্ব ই টি, ভার্ব ঠিক থাকবে, আই ডো নট ইট রাইস, আর আই সি, আই ডো নট ইট রাইস, আমি ভাত খাই না। আমরা থার্ড পারসন দিয়ে উদাহরণ করছি তাহলে সহজ হয়ে যাবে। ধরলাম সে, সে মাঠে বল বা ফুটবল খেলে। সে মাঠে ফুটবল খেলে, সে মাঠে ফুটবল কখন খেলে, সকালবেলাও খেলে, দুপুরও খেলে, অনেক সময় অনেকে রাত্রেও খেলে, যাই হোক যখনই। বলছিলাম সে মাঠে ফুটবল খেলে, এখানে একটু বাক্যটা বড় হয়েছে, এতে সমস্যা নাই। সে মাঠে ফুটবল খেলে, আমরা দেখব ক্রিয়া কোনটা। ক্রিয়া হলো বাংলা বাক্যের শেষেরটা ক্রিয়া। এই শেষের শব্দের মধ্যে থাকবে রস্যি ই এ অন্তস্থ উ, এগুলো থাকবে অথবা এদের উচ্চারণ থাকবে। যেমন খেলে, এখানে কিসের উচ্চারণ আছে, এর উচ্চারণ, এতে একার, আমরা ছোটবেলায় পড়ে আসছি এতে একার। এই খেলে এখানে এর উচ্চারণ একার আছে, তো এখানে এটা এর উচ্চারণ, সরাসরি এ আসে না, এখানে আছে একার উচ্চারণ আসছে, তাই এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা এইটুকু এভাবে বলতে পারি যে কখন খেলে, বর্তমানকালের যে কোনো সময় খেলে, এগুলো নির্দিষ্ট সময় থাকবে না, বর্তমানকালের যে কোনো সময়। তাই এখন আমরা এটা এতটুকু বুঝতে পারি। এখন আমরা এটাকে ইংলিশ বাক্য বানাবো। সে মাঠে ফুটবল খেলে, সাবজেক্ট সে, সে ইংরেজি কি, সে ইংরেজি হলো হি, আবার ছেলে বোঝালে হি, আবার মেয়ে বোঝালে শি, যে কোনো একটা লেখলেই হবে শি। তারপরে কি হবে, এটা গেল সাবজেক্ট, দুটো একটা। এখন সাবজেক্টের পরে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব কোনটা, খেলা, খেলা ইংরেজি কি প্লে, তাহলে PLAY প্লে, শি প্লে, শি প্লে, সে খেলে, কি খেলে, ফুটবল, ফুটবল FWTBALL ফুটবল, সে ফুটবল খেলে, কোথায় খেলে, মাঠে খেলে, মাঠে, মাঠে ইংরেজি হবে ইন দ্য ফিল্ড, FIELD ফিল্ড। ফিল্ড শব্দের অর্থ হলো মাঠ, আর মাঠে মানে কোনো কিছু মাঠের মধ্যে, তাই হবে ইন দ্য ফিল্ড। ইন শব্দের অর্থ মধ্যে হয়, তাই কোনো কিছুর মধ্যে বোঝালে ইন দ্য ফিল্ড। যেমন বাগানে বোঝালে ইন দ্য গার্ডেন, মাঠে ইন দ্য ফিল্ড, স্কুলে ইন দ্য স্কুল, এইরকমভাবে ইন দ্য ফিল্ড। শুধু ফিল্ড হলো মাঠ আর ইন দ্য ফিল্ড মাঠে। আচ্ছা, এখন সে হলো কোন পারসন, এটা হলো থার্ড পারসন। কারণ আমরা জানি ফার্স্ট পারসন, আমরা বলছিলাম যে আমি, আমরা হলো ফার্স্ট পারসন, ইউ তুমি হলো সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। থার্ড পারসন এই টেন্সের থার্ড পারসন যখন সিঙ্গুলার নাম্বার হয়
তখন ভার্বের সাথে এস বাই এস হয়। তো আমরা দেখতেছি সে কোন পার্সন, সে হলো থার্ড পার্সন, কারণ সে হলো আমি, তুমি, আমরা ছাড়া অন্য কিছু। আর সে কয়জন? একজন। একজন মানে সিঙ্গুলার। তাহলে সে যখন থার্ড পার্সন হয়েছে, এই ভার্বের সাথে এস বা ইএস বসাতে হবে। তো এখানে কি হবে? PLAYS, PLAYS, she plays football in the field। আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি নিশ্চয়ই। এখন আমরা এটাকে না বোধক করব। অনেকে হয়তো প্রশ্ন করতেছে মনে মনে, এস কেন হয়েছে, ইএস কেন হয় না? এটা অক্ষরে বলছি, আমি এটা না বোধকটা করে নিই। শি বা হি ডাজ নট, বলছিলাম যে না বোধকে ডাজ নট বসে, কারণ থার্ড পারসন সিঙ্গেল হলে ভার্বের সাথে এস বাই এস, আর যখনই এস বাই এস থাকবে বুঝতে হবে এই বাক্যটাকে না বোধক করতে হলে ডাজ নট বসে। ডাজ নট, হি বা শি ডাজ নট, তারপরে কি? প্লে। আবার বলছিলাম যে না বোধক করলে ডাজ নট আনতে হয়, এবং না বোধকের ডাজ নটের পরে ভার্বের সাথে এস বাই এসটা উঠে যায়। তাহলে প্লেস, প্লে, এখানে এসটা উঠে যাবে। তারপর বাকি অংশ ফুটবল, FOOTBALL, ফুটবল। ইন দ্য ফিল্ড, হি অর শি ডাজ নট প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আশা করি বুঝেছ। এখন আমি দেখাচ্ছি এস বাই এস কেন হয় নাই। আচ্ছা, আমরা যখন দেখব যখন ডাবল ইএস কখন হয়, ইএস কখন বসে লিখে নিলাম। তাহলে শব্দের শেষে যদি শব্দের শেষে যদি উ ডাবল এস, CH, SH এবং এক্স থাকে, শব্দের শেষে যদি এগুলো থাকে, তখন এদের সাথে বা এদের পরে ইএস বসে, আর অন্য সব ক্ষেত্রে এস বসে। আশা করি ক্লিয়ার। আমরা আরও একটা উদাহরণ করি। মিনা স্কুলে যায়, স্কুলে যায়, কি হবে এটা? মিনা, MINA, মিনা স্কুলে যায়। মিনা সাবজেক্টে বলা দরকার, ভার্ব কোনটা? এই যে যায়। আমি বলছিলাম যে বাংলা বাক্যের শেষে শব্দ অন্তস্থ, রস্যি এগুলো থাকবে, যে অন্তস্থ আছে সরাসরি, তাহলে এটা হলো ক্রিয়া মানে ভার্ব। তাহলে মিনা গোস, মিনা গো, GO। আর ওই যে বলছিলাম শব্দের শেষে যদি বা ভার্বের শেষে, যেহেতু এখানে ভার্বের কথা, এই শব্দের পরিবর্তে আমরা ভার্ব বলতে পারি, VERB। ভার্বের শেষে যদি এগুলো থাকে, তাহলে এই যে এই ভার্বের শেষে ও আছে, তাহলে আমার এস হবে না ইএস হবে? ইএস হবে, কারণ বলছি এই শব্দের শেষে বা ভার্বের শেষে ও ডাবল এস, CH, SS এবং এক্স থাকলে আমরা কি করব? ইএস বসাবো। তো ভার্ব হলো এখানে গো, এর সাথে আমরা গোর, যেহেতু গোর শেষের অক্ষরটা হলো ও, তাই এখানে ইএস হয়েছে। মিনা গোস, কোথায় যায়? স্কুলে। এখানে টু স্কুল, SCH, স্কুল। স্কুলের আগে টু কেন হলো? টু হলো কোনো কিছুর দিকে যাওয়া বোঝালে, গতিবোধক বোঝালে টু হয়। যেমন আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। আমি ঢাকা যাই, আই গো টু ঢাকা। কোনো কোথাও যাওয়া বোঝালে ওই স্থানের আগে টু বসে, যাওয়া অর্থে। আশা করি এটা সবাই বুঝছো। এখন আমরা আরেকটা জিনিস চিনি, যে আমরা সাবজেক্ট কীভাবে চিনবো, অবজেক্ট কীভাবে চিনবো। আমরা একটা সংক্ষেপে লিখি এখানে, সাবজেক্ট চিনিবার উপায়। সাবজেক্ট চিনিবার উপায়। মনে হচ্ছে তোমাদের কাছে বড় হয়ে যেতেছে ভিডিওটা, কিন্তু আসলে এই টেন্সটা যদি ভালো করে জানা যায়, পরেরগুলো একদম সহজ হয়ে যাবে। পরেরগুলো এত কিছু শিখতে হবে না, থার্ড পারসন শিখতে হবে না, সিঙ্গুলার নাম্বার শিখতে হবে না, এস বাই এস কোথায় বসে এটাও শিখতে হবে না,
সাবজেক্ট চিনিবার উপায় শিখতে হবে না, কারণ এটার মধ্যে শিখলে আর কোনটার মধ্যে শিখতে হবে না। হয়ে গেল সাবজেক্ট চিনিবার উপায়। সাবজেক্ট চিনিবার উপায় কি? ভার্বকে ভার্বকে কে শব্দ দ্বারা কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে তাই হলো সাবজেক্ট। আমরা উদাহরণ সহ বোঝাই। উদাহরণ ধরলাম এখানে মিনা ভাত রান্না করে। মিনা ভাত রান্না করে। এখানে ভার্ব কোনটা? আমি বলছিলাম বাংলা বাক্যের শেষেরটা ভার্ব। শেষে বলতে আছে কি? করে। তবে করে এই শুধুমাত্র এই শব্দটা আসলে ভাত না, এই রান্না করা সহ ভার্ব। কারণ রান্না করা আমরা জানি কুক শব্দ, কুক এর বাংলা কি? রান্না করা। কারণ কুক অর্থ তো করা না, কুক অর্থ রান্না করা। এর মানে কুক একটা শব্দ, আর রান্না করাটাও আসলে এই কুকের অর্থ, তাই এটা একটা ধরা হবে একটাকে। এটা হলো ভার্ব। এখন আমরা ভার্বকে বলছি, এখন ভার্বকে কে দ্বারা প্রশ্ন করতে হবে, কে শব্দ দ্বারা। কে রান্না করে? আমরা যদি বলি কে রান্না করে, উত্তর কি হবে? যদি বলি কে রান্না করে, উত্তরটা কি আইতেছে? কে রান্না করে। যদি এই প্রশ্নটা করি আমরা কে রান্না করে, তো উত্তর কি আসবে? উত্তরটা হবে মিনা। উত্তর হবে মিনা। তাই এখানে এই মিনা হলো সাবজেক্ট। তাই আমরা আসলে করি সাবজেক্টটা বুঝছি কীভাবে। ভার্বের কাজ, এই বাক্যের কাজটা যে করে সে হলো সাবজেক্ট। এটাই আমরা ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কে দ্বারা, যেমন কে রান্না করে, এইভাবে সাবজেক্ট পাওয়া যায়। আরেকটা যদি বলি, হ্যাঁ বালকরা মাঠে ফুটবল খেলে। এখন বলি কে ফুটবল খেলে বা কে খেলে, উত্তর কি? বালকরা। বালকরা হলো সাবজেক্ট। আশা করি বোঝা গেছে। এখন আমরা জানবো অবজেক্ট চিনবার উপায়। সেটি অবজেক্ট চিনিবার উপায়। এটার মতো অনেক কিছুটা। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় বা উত্তর আসে তাই হবে অবজেক্ট। উদাহরণ, উদাহরণটা কি হবে? আচ্ছা এটা দিয়ে বোঝাই, মিনারটা দিয়ে। মিনা ভাত রান্না করে। এই ভাত রান্না করা হলো ভার্ব। এটাকে আমি প্রশ্ন করব কে রান্না করে, এইটাকে বলবো যে না কে না, কি আর কাকে দ্বারা। তাহলে কি রান্না করে, কি রান্না করে, উত্তর কি? কি রান্না করে, উত্তর কি? ভাত। উত্তরটা হলো ভাত। তাই এই ভাতটা হলো অবজেক্ট। আর কাকে দিয়ে আমি বলি যে আমি তাকে চিনি। এখানে এই চিনি এটা হলো ক্রিয়া। কিভাবে বুঝলাম? বাংলা বাক্যের শেষেরটা হলো ক্রিয়া, আর ক্রিয়ার শেষে রসি অন্তস্থ এগুলা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চিনা হবে। চিনা শব্দটা যেমন নো অর্থ হলো চেনা, জানা।
চিনা বা জানা। তো এই যে এখানে রস্বীকার আছে, মানে সরাসরি না থেকে রস্বীকার আছে, তাই এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন যেটা বলছিলাম, আমি তাকে চিনি, এখন এই চিনি এটা হলো ভার্ব, ক্রিয়া। এটাকে আমরা কি দ্বারা প্রশ্ন করব? না, আমরা অবজেক্ট খুঁজতেছি, তাই আমরা কাকে দ্বারা প্রশ্ন করব? কাকে চিনি, কাকে চিনি। উত্তর কি? উত্তর হলো তাকে। তাকে, উত্তরটা কি? তাকে। তো এই তাকেটা হলো এখানে অবজেক্ট, তাকেটা হলো অবজেক্ট, আর আমি হলো সাবজেক্ট, আর চিনি হলো ভার্ব। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছ।